ফুল দিয়ে পরপর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদর্শন করে। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এরপর দলের মুখপাত্র সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ৭১ যারা ঘাতক ছিল নামে তাদের প্রেতাত্মারা এখনো সক্রিয়, এখনো মুক্তিযুদ্ধকে নস্যাৎ করা আমাদের অবিনাশী চেতনার বিরুদ্ধে চক্রান্ত চলছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই চক্রান্তকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যাবার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ। হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় শিখন শহীদেরা। পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শহীদদের স্মরণে আরো কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। আব্দেল, ২১ টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকদের বিচারের সময় এসেছে। এ দাবিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। মামুন রশিদের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিলেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরাও। সভার শুরুতেই ৭১-এর ভয়াল স্মৃতি তুলে ধরেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা। মুক্তির সংগ্রাম ও পরবর্তীতে দেশের বিভিন্ন স্মৃতিচারণ করেন প্রখ্যাত কলামিস্ট সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। ডক্টর ইউনুসের পাল্লায় পড়ে, ডক্টর কামাল হোসেনের পাল্লায় পড়ে, বিদেশি মানবাধিকার এদের পাল্লায় পড়ে যারা এখানে তারা জানেন না যে যদি ওই দেশে কোনো বিপদ আসে তাদেরকে ওই শহীদদের অন্তর্ভুক্ত হতে হবে, তারাও বাঁচবেন না। এরপর প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, রাজাকার আলবদরদের মতো বেঈমানরা না থাকলে ৭১-এ পাকিস্তানি বাহিনী এত অত্যাচার করতে পারত না। নিজের দেশের মানুষকে অবিশ্বাস করতে পারেননি বলেই ঘাতকের মুখোমুখি হতে হয়েছিল বঙ্গবন্ধুকেও। আমাদের ভিতরে যদি রাজাকার বাহিনী যদি তৈরি না হতো, পাকিস্তান হানাদার বাহিনী কখনোই সম্ভব ছিল না বাংলাদেশের আনাচে কানাচে পথ ঘাট চেনা। যারা পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল গণহত্যা চালাতে, সেসব যুদ্ধাপরাধীর বিচার অব্যাহত রাখার পাশাপাশি পরবর্তীতে যারা তাদের পৃষ্ঠপোষক ছিল তাদেরও বিচার করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। আমি মনে করি সময় এসে গেছে যে আমাদের দেশবাসীকে আজকে সোচ্চার হতে হবে যে শুধু যুদ্ধ অপরাধীদের বিচার না, যুদ্ধ অপরাধীদের যারা লালন পালন করেছে, যারা রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছে, যারা এদের হাতে আমার লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা দিয়েছে, তারা সমান অপরাধী। দেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করছে জানিয়ে সবাইকে দেশের কাজে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন আত্মত্যাগ কখনো বৃথা যায় না। হ্যাঁ, মাঝখানে একটা কালো মেয়ে এসেছিল, কিন্তু সেই মেয়েটা সরে গেছে। মামুন রশিদ, ২১ টেলিভিশন, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল বিভিন্ন রাজনৈতিক দল। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, স্বাধীনতার ৪ দশক পরেও দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারা দুর্ভাগ্যজনক। জসিম জুয়েলের রিপোর্ট। ভোরের আলো ফোটাগেই সব শ্রেণী পেশার মানুষের গন্তব্য হয়ে ওঠে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। পরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজও পূরণ হয়নি। প্রায় ৪০ বছর পরেও আমরা বাংলাদেশ ১৯৭১ সালে যে কারণে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সে গণতান্ত্রিক অধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য, মানুষের মুক্তির জন্য, সেটা আজও আমরা অর্জন করতে পারিনি। এই দিনে
আমরা শপথ নিতে চাই যে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণ করে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশকে আবার যেন মেধার একটি দেশ, মুক্ত চিন্তার একটি দেশে আমরা পরিণত করতে পারি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই প্রথমবারের মতো একটা দেশে আমরা বাঙালি আমাদের শাসন করছি, আমরা আমাদের সরকার গঠন করেছি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, গণতন্ত্র ও শোষণমুক্ত একটি রাষ্ট্রের জন্য মুক্তিযুদ্ধ হলেও অনেক ক্ষেত্রে এখনো তা পূর্ণতা পায়নি। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়িত করার পথে যে বাধা সৃষ্টি করছে, সে বাধা সরানো আমাদের নৈতিক কর্তব্য। আমরা যারা ৭১ প্রজন্ম, আমাদের দায়িত্ব হচ্ছে বাঙালি জাতির জাতিসত্তার এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরা। তবে হতাশা থাকলেও যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় শহীদদের আত্মা শান্তি পাবে বলে মনে করেন সাধারণ মানুষ। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসের আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। গোবিন্দগঞ্জে চিনিকল শ্রমিকদের বিরোধপূর্ণ জমি উচ্ছেদকে কেন্দ্র করে সাঁওতালদের ঘরে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করতে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর সাথে পুলিশ জড়িত কিনা তা খতিয়ে দেখে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতেও বলা হয়েছে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গেল ৬ নভেম্বর চিনিকলের জমি উচ্ছেদকে কেন্দ্র করে সাঁওতালদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে শ্রমিক ও স্থানীয় প্রভাবশালীরা। কিন্তু ঘরে আগুন দেওয়ার যে ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে পাশেই দাঁড়িয়ে আছে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা। বিষয়টি বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের বেঞ্চের নজরে আনেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী। এমন ঘটনা কিভাবে ঘটল এবং কারা এর সাথে জড়িত তা খতিয়ে দেখতে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন হাইকোর্ট বেঞ্চ। এই আগুন লাগানোর ঘটনার পিছে কে বা কারা রেসপন্সিবল সেটা বের করবেন। দ্বিতীয়ত হলো এই আগুন লাগানোর ঘটনাতে পুলিশ জড়িত কিনা সেই বিষয়টাও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করে দেখবেন এবং আগামী ১৫ দিনের মধ্যে মহামান্য হাইকোর্টে এই রিপোর্ট জমা দেবেন। একই সঙ্গে উচ্ছেদের সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাঁওতালরা যে এজাহার ও জিডি করেছে তা মামলা হিসেবে নিয়ে সঠিক তদন্তেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেম স্ট্যাটাস থেকে এই দুটি মামলার উৎপত্তি, এই জন্য দুটো ওই পিটিশনটাকে নথিভুক্ত করেছে এবং এই বিষয়টা একত্রে তদন্ত করার জন্য ডিআইজি রেঞ্জ রংপুরের নির্দেশ দিয়েছে। চিনিকল কর্তৃপক্ষ জমি উদ্ধার করতে গেলে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ গুলি চালালে নিহত হন ৩ সাঁওতাল, আহত হন অনেকে। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কমিশন চাইলে যে কোনো বাহিনী মোতায়েন করতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। আর প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন। একটি গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিনোদ রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজরিন। নির্বাচনে প্রার্থী ও নাগরিকদের প্রত্যাশা এবং শঙ্কা নিয়ে গোলটেবিল বৈঠকে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে মুখোমুখি হন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিএনপির প্রার্থী শাখাওয়াত হোসেন খান কর বৃদ্ধি সহ সরকারি দলের প্রভাব বিস্তারের অভিযোগ করেন। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আবারও দাবি জানান সেনাবাহিনী মোতায়েনের। কোন কোন ক্ষেত্রে সরকারি দলের কিছু প্রভাব বিস্তার, পোস্টার ছিঁড়ে ফেলা, বাড়ি বাড়ি যে কর্মীদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে নির্বাচন শেষ হয়ে যাবে। 7 দিন পূর্বে আমরা সেনাবাহিনী মোতায়েনের জন্য দাবি জানিয়েছিলাম, কিন্তু সরকারি দলের প্রার্থী যে সময় সেনাবাহিনী প্রয়োজন নেই বলে দাবি করলেন, তার কথার সাথে ওই একই সুরে নির্বাচন কমিশন বলে বসেন যে সেনাবাহিনী নিয়োগ প্রয়োজন নেই। আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী বলেন, সরকারি দলের প্রার্থী হলেও তিনি কোনো সুবিধা নেননি। নির্বাচন সুষ্ঠু করতে কমিশন যে কোনো বাহিনী মোতায়েন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একজন নিরীহ মানুষের সাথে আপনি নির্বাচন করছেন, আপনি হয়তো বলতে পারেন যে এটা দলগত নির্বাচন বিধায় এখানে দলের লোকজন আসছে, আমার থেকে কিন্তু আপনার লোকজন বেশি আসছে, বেশি প্রচার চালাচ্ছে। সেনাবাহিনীর প্রসঙ্গ আসছে যে আপনি ভিডিও দেখেছেন, গতবার আমি সেনাবাহিনী চেয়েছি আর এবার আমি চাইনি। এবারও যদি সেনাবাহিনী, আমি বলেছি যে ইসি যদি প্রয়োজন মনে করে সেনাবাহিনী না যে কোনো বাহিনীর দরকার সেই বাহিনী তারা নিয়ে আসুন। কাউন্সিলর প্রার্থীদেরও চাওয়া সুষ্ঠু নির্বাচন।
সুশীল সমাজের প্রতিনিধিরা নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। আমি এটুকু বলবো যে আসলে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেভাবে দায়িত্ব পালন করছে তার যথেষ্ট না। নির্বাচনের দিন প্রার্থী, মেয়র, কাউন্সিলর যারা আছেন সকলে বুথটাকে কেন্দ্রটাকে ঠিক মতো ধরে রাখবেন। পরে বিএনপির প্রার্থীর জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকলেও এখনো তারা ভয়ভীতি নয় বলে দাবি করেছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েনের বিকল্প নেই উল্লেখ করে রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের এ দাবি অব্যাহত রাখবেন তারা। বিএনপির পোলিং এজেন্ট কেন্দ্রে থাকতে পারলে আর সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিজয়ী হবে বলে দাবি করেন। ভোট ডাকাতির চেষ্টা হলে এর প্রতিক্রিয়ায় যে কোনো দায় দায়িত্ব কমিশনকে বহন করতে হবে বলেও সতর্ক করে দেন। উত্তরে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হলেও রাজধানীতে জেঁকে বসেনি শীত। আবহাওয়াবিদরা বলছেন, সাগরে পরপর কয়েকটি নিম্নচাপ ও সাইক্লোন হওয়ায় শীত আসতে দেরি হচ্ছে। তবে ডিসেম্বরের শেষ দিকে শীতের মাত্রা বাড়বে বলে জানিয়েছেন তারা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9.06 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের সহায়তায় মুশফিকা নাজনীনের আরেকটি রিপোর্ট। উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলায় এরই মধ্যে ছড়িয়ে পড়ে শীতের আমেজ। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতায় ঘর থেকে বের হতে পারছেন না অনেকেই। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত রোগে। এবং রেসপিরেটরি ইনফেকশন, বিভিন্ন নাম আছে, অনেকে নিউমোনিয়া বলে, লোয়ার রেসপিরেটরি ইনফেকশন বলে। এই রোগীগুলো বেড়ে গেছে। গাইবান্ধায় 1.5 শতাধিক চরাঞ্চলে প্রায় 70,000 পরিবারের বাস। এখানে অধিকাংশ মানুষের নেই শীতের কাপড়। নদী ভাঙনের শিকার এসব মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতের হেনা যে খেতা কাপড় বিনে কি অবস্থা, ঘর নাই দুয়ার নাই, মানুষ এক না ঘর দিয়ে গেছে। ছেঁড়া খেতা এখানে পরে নিয়ে থাকে, কিন্তু আর গায়ে দেওয়া তো সোল পড়লে কষ্ট করে থাকে। এদিকে রংপুরে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ, সেই সাথে ঘন কুয়াশা। প্রচন্ড শীত আর কনকনে বাতাসের কারণে বিপাকে পড়েছেন হতদরিদ্ররা। শীতকালীন সবজি নিয়ে গোপালগঞ্জের কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের পাশাপাশি দামও ভালো পাচ্ছেন তারা। ভালো ফলন পাচ্ছি এবং দামও ভালো পাচ্ছি। পালং শাক চাষ করেছি, লাল শাক চাষ করেছি। হ্যাঁ, আমি 20 থেকে 30,000 টাকা ইনকাম করেছি। এবছর ফসল টসল ভালোই দেখছি। টমেটোর ফুল টুল ভালোই আছে, টমেটো ভালো ধরছে। অন্যদিকে রাজধানীতে ডিসেম্বরের শেষ দিকে শীত পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রাটা না কমার কারণটা হয়েছে সাগরে পরপর কয়েকটা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। আমরা আশা করছি ডিসেম্বর মাসের মাঝামাঝির পর থেকে তাপমাত্রা কমতে থাকবে। জানুয়ারি মাসে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানানো হয়। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন।